আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই অনলাইন ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের ন্যায় আজকেও লেসনের শুরুতে তোমাদের জন্য থাকছে একটি গ্রিটিং সং। We are girls and boys, we are big and small, we are young and old, we are short and tall. We are everything that we can be, and still we are a family. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকের এই গ্রিটিং সংটি নেওয়া হয়েছে তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 থেকে। আশা করছি তোমরা এই রাইমটি বা গ্রিটিং সংটিও শিখে নেবে এবং পরের বার আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলবে। তো চলো এবার আমরা আমাদের লেসনে চলে যাই। আজকে আমাদের লেসন নির্ধারণ করা হয়েছে পূর্বের লেসনের উপরে ভিত্তি করে। অর্থাৎ তোমরা জানো এর আগের দুটি লেসনে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্সগুলো সম্পর্কে জানার চেষ্টা করেছিলাম। গত লেসনে আমরা প্রেজেন্টে 3টি টেন্স জেনেছিলাম এবং তার আগের লেসনে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখেছিলাম। আজ আমরা সেই 4টি টেন্স সম্পর্কে আরও কিছু জানতে যাচ্ছি। তাই জন্যই আমরা আজকের এই লেসনের নাম দিয়েছি মোর অ্যাবাউট প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স সম্পর্কে আরও কিছু কথা। প্রেজেন্ট টেন্স সম্পর্কে অনেক কিছু বলার আছে, সে অনেক কিছুর মধ্যে থেকে অল্প কিছু তোমাদের সাথে আজকের এই লেসনে আলোচনা করব, যেগুলো তোমাদের চতুর্থ শ্রেণীতে অনেক কাজে দেবে এবং পরবর্তী শ্রেণীগুলোতেও কাজে দেবে। তারপরেও যেটুকু বাকি থাকবে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আশা করছি ইনশাআল্লাহ তোমরা পরবর্তী শ্রেণীতে বা চতুর্থ শ্রেণীর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জানতে পারবে। তো আজ আমরা কি শিখব? আজ আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরও দুটো প্রকার সম্পর্কে। সেটা আবার কীরকম? আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছিলাম তখন আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুধুমাত্র একটা স্ট্রাকচার, আর সেটা হচ্ছে এই স্ট্রাকচারটা। প্রথমে ছিল সাবজেক্ট, তারপরে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ছিল অবজেক্ট বা এক্সটেনশন। এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বিবৃতিমূলক বা সাধারণ বর্ণনামূলক বাক্যের হাবোধক বাক্যের স্ট্রাকচার ছিল। সাধারণ বর্ণনামূলক বাক্য বলতে সাধারণত আমরা যেসব কথা বলি সেগুলোই, আর হাবোধক বলতে বোঝাচ্ছে যে বাক্যটার মধ্যে কোনো কিছু সাধারণভাবে করা বা হওয়া বোঝায় এবং যে বাক্যটার মধ্যে নো, নেভার, নট এরকম না বোঝায় এরকম কোনো শব্দ নেই। তাহলে আমরা মূলত যেটা শিখেছিলাম সেটা ছিল হাবোধক বাক্যের স্ট্রাকচার। ইংরেজিতে হাবোধক বাক্যকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ বানান দেখে নাও, AFFIRMATIVE, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হাবোধক, অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছু হাসূচক বিষয় প্রকাশ পাচ্ছে বা কোনো কিছু স্বীকার করে নেওয়া প্রকাশ পাচ্ছে। হাবোধক বাক্যকে অন্য কথায় বলা হয়ে থাকে ইতিবাচক, ইতিবাচক বাক্য। ওকে, তাহলে অ্যাফার্মেটিভের অর্থ হলো হাবোধক বা ইতিবাচক। এই লেসনে আমরা এখন শুরু করছি এভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দুটো স্ট্রাকচার শিখব। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা হাবোধক, আরেকটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক। নাবোধকের আরেকটা নাম হচ্ছে নেতিবাচক। তো হাবোধক বাক্যের স্ট্রাকচার যেহেতু আমরা আগে থেকেই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখন আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নাবোধক করলে তার স্ট্রাকচারটা কি। দেখতে পাচ্ছ নিচে, এখানে দেখতে পাচ্ছ, এই দেখো স্ট্রাকচার আমার দিকে না, এই দেখো আমি যেখানে মাউসটা ঘোরাচ্ছি, হ্যাঁ এই যে এখানে দেখো, হ্যাঁ প্রথমে দেখতে পাচ্ছ সাবজেক্ট লেখা আছে, তারপরে ডু অথবা ডাজ, তারপরে নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট এবং এক্সটেনশন। তাহলে কীরকম দাঁড়াচ্ছে বিষয়টা, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ তথা বিবৃতিমূলক হাবোধক বাক্যটাতে এরকম হচ্ছে আই গো টু স্কুল, আর নাবোধক হলে হবে আই ডু নট গো টু স্কুল, তাই না? তাহলে নাবোধক বাক্যের স্ট্রাকচারের শুরুতেই থাকবে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু অথবা ডাজ, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, অন্য সব ক্ষেত্রে ডু হবে, তারপরে নট হবে। কেউ কেউ বলে ডু নট অথবা ডাজ নট, একই তো কথা হলো, তাই না? তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। হ্যাঁ, তাহলে আমরা জেনে গেলাম হাবোধকের আরেক নাম ইতিবাচক,
নাবোধকের আরেক নাম নেতিবাচক, আর স্ট্রাকচার দুটো জানতে পারলাম। এবার আমরা একটু জানবো এগুলো দিয়ে আসলে বাক্য কিভাবে তৈরি করা যায়। হ্যাঁ, একটু এক্সাম্পল না দেখলে তো আমাদের শেখাটা পরিপূর্ণ হচ্ছে না, তাই না? তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে নিই। এখানে দেখো 4টা বাক্য চলে এসেছে। প্রথম বাক্যে বলা হচ্ছে আই ইট রাইস ইন দ্য মর্নিং, মানে হচ্ছে আমি খাই ভাত সকালবেলা, আমি সকালবেলা ভাত খাই। এই বাক্যটাকে আমাদের নেগেটিভ বা নাবোধক করতে হবে। নেগেটিভকে ছোট করে লিখেছি NEG। হ্যাঁ, ছোট করে নেগেটিভ লিখলে NEG লিখলেও চলবে, এটা মানে হলো নেগেটিভ। আর ছোট করে লিখেছি তার জন্য দেখো NEG লেখার পরে একটা ফোঁটা দিয়েছি, ডট, তাই না? তার মানে এই বাক্যটাকে নেগেটিভ করতে হবে, শেষে লিখে দিয়েছি নেক, মানে নেগেটিভ করতে হবে। তাহলে আই ইট রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথমে আছে আই সাবজেক্ট, তারপরে ইট হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি খাই রাইস ভাত, এটা হচ্ছে অবজেক্ট, তারপরে এক্সটেনশন আছে। এটাকে নাবোধক করলে কি করতে হবে? একটু আগে আমরা দেখলাম প্রথমে সাবজেক্ট, তারপরে ডু নট, তাই না? তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে যা ছিল তাই। তাহলে আই ইট রাইস ইন দ্য মর্নিং মানে আমি সকালবেলা ভাত খাই, আর আই ডু নট ইট রাইস ইন দ্য মর্নিং মানে আমি সকালবেলা ভাত খাই না। হয়তো কেউ বলছে সে ভাত খায় না, সে রুটি খায়। হ্যাঁ, এরপরের বাক্য দেখি, বলছে হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে ভেরি ওয়েল, খুব ভালো। এটাকেও নেগেটিভ করতে হবে। তো এটা নেগেটিভ করতে আমরা পারবো কেন? কারণ এখানে দেখো ভার্বের শেষে একটা এস আছে, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ও হ্যাঁ, তাহলে আমরা বুঝে গেছি, প্রথমে সাবজেক্ট লিখে এখানে ডু নট হবে না, তাই না? এখানে ডাজ নট হবে। কেন? কারণ দেখো হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো ডু নট হয় না, কি হয়? ডাজ নট হয়, একটু আগে আমরা দেখেছি। তাহলে আমরা বলবো হি ডাজ নট প্লে, সে খেলে না ক্রিকেট ভেরি ওয়েল। কোনো একজনের সম্পর্কে হয়তো প্রথমে একজন বলছে সে খুব ভালো খেলে, আমি বললাম না ও ভালো খেলে না, ও কয়েক রান করে আউট হয়ে যায়। যাই হোক, তাহলে এখানে একটা জিনিস শেখার আছে, সেটা দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডাজ নট ব্যবহার করলাম। ডাজ নট ব্যবহার করার সময় দেখো যে বাক্য দেওয়া ছিল সেই বাক্যে ভার্বের শেষে একটা এস ছিল, এই দেখো এস, তাই না? কিন্তু যখন আমরা ডাজ বা ডাজ নট ব্যবহার করব তখন আমরা মূল ভার্বের শেষে এই এসটা আর নেই। এখানে যেটা এস ছিল মূল ভার্বের শেষে এটা আর রাখা যাবে না। আমরা এভাবে বলতে পারি ডাজ এই শব্দের শেষে তো ইএস লাগানোই আছে, একই বাক্যে দুইটা ভার্বে কেন এস ইএস লাগাবো, তাই না? তাহলে মনে রাখতে হবে যখনই ডাজ ব্যবহার করব তখন আমরা মূল ভার্বের শেষে আর এসটা, এখানে এসটা ব্যবহার করা যাবে না। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো আরও একটা বাক্য করি। বলা হচ্ছে উই ভিজিট, আমরা দেখতে যাই বা বেড়াতে যাই, আওয়ার রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজনদের দেখতে যাই, এভরি উইক, প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে কি আর এখন যাওয়া হয়? বলো, হয় না। তাহলে আমরা এটা নাবোধক বানিয়ে দিই, নেগেটিভ তৈরি করে দিই, বলতেই পারবো আমরা উই সাবজেক্ট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো উই ডু নট ভিজিট আওয়ার রিলেটিভস এভরি উইক, প্রতি সপ্তাহে আমরা আত্মীয়দের দেখতে যাই না। ডু নট হলো। পরের বাক্য দেখি, হি লিভস, সে বাস করে, ইন আ ভিলেজ, একটা গ্রামে বাস করে, সে একটা গ্রামে বাস করে। হি ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য লিভ ভার্বের সাথে এস ছিল। তাহলে নাবোধক করার জন্য আমাদের এখন ডাজ নট ব্যবহার করতে হবে, কিন্তু লিভস ভার্বের শেষের এসটা কেটে দিতে হবে। তাহলে হয়ে গেল হি লিভস ইন এ ভিলেজটা নেগেটিভ করে হি ডাজ নট লিভ ইন আ ভিলেজ, সে গ্রামে বাস করে না, তাই না? তাহলে হি ছিল, তার জন্য ডাজ নট, আর ডাজ নট ডাজ চলে এসেছে, তার জন্য মূল ভার্বের শেষে যে এস ছিল সেটা আর নেই। এটা সবসময় খেয়াল রাখতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে তাহলে নাবোধক কীভাবে করতে হয় সেটা আমরা শিখে গেলাম। আমরা আমাদের ইংলিশ গ্রামার বইয়ের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ, অধ্যায়টা খুলে সেখান থেকেও আমরা আরও বেশি প্র্যাকটিস করতে পারি। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কেমন করে প্রশ্নবোধক করতে হয় সেটাও শিখে নিই, কারণ আমাদের এগুলো পরে কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা, প্রশ্নবোধক করার আগে আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নাবোধক কীভাবে করতে হয় সে বিষয়ে আরও 4টা বাক্য শিখে নিই। এখানে আমরা শিখবো অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ দিয়ে কীভাবে নেগেটিভ করতে হয় সেটা, আর প্রশ্নবোধকটা একটু পরে। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে আই অ্যাম ইন ক্লাস 3 দিস ইয়ার, এখানে তো কোনো কষ্টই নেই, শুধু কি করতে হবে আই এম নট ইন ক্লাস 3 দিস ইয়ার, এবছর আমি ক্লাস 3-তে নই। তারপরে বলা হচ্ছে আই হ্যাভ এ ফাইন ইয়েলো ড্রেস, আমার একটা খুব সুন্দর ইয়েলো কালার ড্রেস আছে। নাবোধক করলে এখানে খুব সহজ বলতে হবে আই হ্যাভ নট এ ফাইন ইয়েলো ড্রেস, আমার একটা সুন্দর ইয়েলো কালারের ড্রেস নেই।
এই বাক্যটাকে অন্যভাবে করা যায় সেটা আমরা পরে জানবো। হ্যাঁ, পরে বলা হচ্ছে শি ইজ ইন হার গ্র্যান্ডফাদার্স হাউস, সে তার দাদু বাসায় আছে বা দাদার বাসায় আছে। এটাকেও নাবোধক করাটার জন্য শুধু শি ইজ নট, অর্থাৎ এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো থাকলে ডু ডাজ ব্যবহার করার প্রয়োজন পড়ছে না, শুধু একটা নট বসিয়ে দিলেই চলছে এম এর পরে, হ্যাভ এর পরে বা ইজ এর পরে, আর এর পরে, তাই না? পরেরগুলো পারবে উই আর অন এ জার্নি, আমরা এখন ভ্রমণে আছি, না আমরা তো বাসায় আছি, তাহলে উই আর নট অন এ জার্নি, আমরা এখন ভ্রমণে নেই। তো চলো এবার আমরা ইন্টারোগেটিভ দেখি। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করলেও আমাদের ডু বা ডাজ ব্যবহার করতে হবে। উপরে তোমাদের মনে রাখার সুবিধার্থে আবার দিয়েছি, বারবার প্র্যাকটিস করার সুবিধার্থে এটা দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, যেন তোমাদের বেশি বেশি মনে থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে আবার বলে দিয়েছি, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট, এক্সটেনশন। দে গো টু স্কুল রেগুলারলি, শি গোজ টু স্কুল রেগুলারলি, এই দুটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই দুটো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য, বা যে বাক্য দ্বারা সাধারণভাবে কিছু একটা বলা হয়। কিন্তু এখন আমরা দেখব ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই প্রশ্নবোধক করার সময় ডু ডাজ ব্যবহার করা হয়, আর অন্য কোনো টেন্সে ডু ডাজ ব্যবহার করা হয় না। তাহলে যদি কোনো প্রশ্নবোধক বাক্যের শুরুতে ডু বা ডাজ দেখতে পাই, আমরা নিঃসন্দেহে বলে দিতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য বা কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য যে বাক্য তৈরি করতে হবে তার স্ট্রাকচার হলো, শুরুতেই থাকবে সাবজেক্টে নাম্বার ও পার্সন অনুযায়ী ডু বা ডাজ, আবারও একই কথা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ আর অন্য সাবজেক্টের ক্ষেত্রে ডু। তারপরে আসবে সাবজেক্ট, মানে পরে থাকবে সাবজেক্ট, তার সাথে মিল রেখে আগে হবে ডু অথবা ডাজ। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং এখানে মূল ভার্বের সাথে এস বা ইএস লাগানো যাবে না, তার জন্য আমরা বলতে পারি মূল ভার্বের বেজ ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অবশ্যই, এবং কোনো এস বা ইএস লাগানোও যাবে না। যখন কোনো প্রেজেন্ট ভার্বের সাথে কোনো কিছু লাগানো নেই তখন আমরা বলতে পারি বেজ ফর্ম, BASE, বেজ। বেজ মানে গোড়া বা ভিত্তি, মানে ভার্বটা গোড়ায় যেরকম ছিল, কোনো কিছু লাগানো ছিল না, যেমন প্লে কোনো কিছু লাগানো নাই, যেমন গো কোনো কিছু লাগানো নাই। কিন্তু গোজ এটা বেজ ফর্ম নয়, ঠিক আছে? গোটা এটাও প্রেজেন্ট, গোজ এটাও প্রেজেন্ট, দুইটাই প্রেজেন্ট, কিন্তু গোটা হচ্ছে প্রেজেন্ট আবার বেজ ফর্ম, আর গোজ হচ্ছে প্রেজেন্ট কিন্তু বেজ নয়। কেন বেজ নয়? কারণ ওর সাথে কিছু একটা লাগানো আছে, দেখো ইএস লাগানো আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক করলে শুরুতে লাগবে ডু ডাজ, তারপরে লাগবে সাবজেক্ট, মূল ভার্বের বেজ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন এবং কোয়েশ্চেন চিহ্ন, যাকে আমরা বলি নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু প্রশ্নবোধক বাক্যটা সমস্যাক্রান্ত একটা বাক্য হয়ে গেল, যার একটা সমস্যা আছে, তাই না? তো আমরা এরকম ভুল বাক্য তৈরি করব না। তো চলো উপরের বাক্য দুটোকে আমরা প্রশ্নবোধক বানিয়ে দিই। উপরের বাক্যে ছিল দে, তারপরে ছিল গো, আমরা কি করব, দের শুরুতে একটা ডু বসিয়ে দিলাম, আর দে টিটা ছোট হাতের করে দিলাম কারণ এখন বাক্যের মধ্যে চলে আসতেছে। তারপর লিখে দিলাম ডু দে গো টু স্কুল রেগুলারলি, তারা কি নিয়মিত বিদ্যালয়ে যায়? আগে ছিল কি, এখানে দেখো দে গো টু স্কুল রেগুলারলি, তারা নিয়মিত বিদ্যালয়ে যায়। আর আমরা এখন প্রশ্ন করলাম ডু দে গো টু স্কুল রেগুলারলি, তারা কি নিয়মিত বিদ্যালয়ে যায়? কি করেছি দেখো, বেশি কিছু করিনি, শুধু সাবজেক্টের আগে একটা ডু বসিয়ে দিয়েছি, তাই না? আর বাকি তো সব ঠিকই আছে এই বাক্যটার মতো। হ্যাঁ, আশা করি তোমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবে। আরেকটা বাক্য দেখো, ডাজ হি গো টু স্কুল রেগুলারলি, সে কি নিয়মিত বিদ্যালয়ে যায়? আর উপরে কি ছিল, শি গোজ টু স্কুল রেগুলারলি। আচ্ছা যা হোক, এখানে শি ব্যবহার করা হয়েছে, এখানে হি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটাও স্ট্রাকচার ঠিকই আছে, শুধু পার্সনটা চেঞ্জ হয়ে গেছে, এখানে একই হবে। তাহলে ডাজ হি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায় রেগুলারলি, নিয়মিত? তাহলে এখানে দেখো হি হোক আর শি হোক, দুইটাই তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতেই ডু বা ডাজের মধ্যে থেকে ডাজ ব্যবহার করলাম আমরা, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের বেজ ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন। তাহলে আমরা আরেকটু প্র্যাকটিস করে নিই। এখানে বলা হচ্ছে ইউ প্লে ফুটবল অ্যাট আফটারনুন, তুমি প্রতিদিন বিকালে ফুটবল খেলো, ইন্টারোগেটিভ করতে বলা হচ্ছে শেষে। আমরা শুধু কি করব, শুরুতে একটা ডু বসিয়ে দেব,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। কোশ্চেন বাক্য, ডু ইউ প্লে ফুটবল অ্যাট আফটারনুন? তুমি কি বিকালবেলা ফুটবল খেলো? প্রশ্ন করা হয়ে গেল। শি সিংস ভেরি ওয়েল, সে খুব ভালো গান গায়। এখানে ডু নাকি ডাজ, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ডাজ ব্যবহার করলাম। হয়ে গেল ডাজ শি সিং ভেরি ওয়েল, আর সিং ভার্বের শেষে এসছিল উপরে, সেটা কেটে দিলাম আমরা। তাহলে হয়ে গেল ডাজ শি সিং ভেরি ওয়েল, সে কি খুব ভালো গান গায়? প্রশ্ন হয়ে গেল না? হ্যাঁ। তারপরে বাক্য, আই গেট আপ লেট ইন দ্য মর্নিং, আমি দেরি করে সকালবেলা ঘুম থেকে উঠি। এটা কেউ বলতে চাইবে না, তাই না? যারা একটু দেরি করে ওঠে অনেকেও বলে আমি একটু তাড়াতাড়ি উঠি, তবে তোমরা আশা করি সত্য কথাই বলো। সত্য কথা বলা সবসময় উত্তম, তাই না? যেদিন দেরি করে উঠেছি সেটাই বলবো, যেদিন তাড়াতাড়ি উঠেছি সেই সত্য কথা সবসময় বলা উচিত। যাই হোক, কেউ একজন বলেছে আই গেট আপ লেট ইন দ্য মর্নিং, আমি দেরি করে ঘুম থেকে উঠি। আবার সে নিজের কথাই প্রশ্ন করছে অন্যজনকে, ডু আই গেট আপ লেট ইন দ্য মর্নিং, আমি কি ঘুম থেকে দেরি করে উঠি? এরকম করে প্রশ্ন করতেছে। হয়তো উত্তরে বলবে অন্যজন, না না না, তুমি তো দেরি করে ঘুম থেকে উঠো না। অথবা বলবে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো দেরি করেই উঠো। যাই হোক, তাহলে এখানে আমাদের কি করতে হবে? শুধু একটা ডু বসিয়ে দিয়েছি, আর কিছুই করতে হয়নি। সাবজেক্টের আগে ডু, তারপরে সাবজেক্ট, তারপরে যা ছিল তাই থাকলো। পরের বাক্য দেখি, হি মিক্সেস, সে মিশে, উইথ ব্যাড বয়েজ, খারাপ ছেলেদের সাথে। এটাও প্রশ্নবোধক করতে হবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা ডু ব্যবহার করব না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডাজ ব্যবহার করব। ডাজ হি মিক্স, আর মিক্সেসের শেষে যে ইএস ছিল সেটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল ডাজ হি মিক্স উইথ ব্যাড বয়েজ। একই কথা আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, এতে তোমরা আশা করি বিরক্ত হবে না। কেন বলছি জানো? বলে আমরা প্র্যাকটিসটাকে আরও তাজা করার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে আজ আমাদের প্রেজেন্ট টেন্সগুলোর প্র্যাকটিসও হয়ে যাচ্ছে, নতুন কিছু শেখাও হয়ে যাচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমরা কিছু জানলাম। এবার আমরা প্রেজেন্ট টেন্সের আরেকটা টেন্স সম্পর্কে জেনে নিই, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আর আমি এখন লিখলাম না, কারণ এটা তোমরা ইতিমধ্যেই জানো। ইনডিফিনিটের মধ্যে একটু বেশি কিছু কথা ছিল, তার জন্য ওখানে অনেক কিছু লিখলাম। কন্টিনিউয়াসটা আমরা সহজেই পারবো। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ কেমন করে করতে হয়, আর ইন্টারোগেটিভ কেমন করে করতে হয়, অর্থাৎ নাবোধক কেমন করে করতে হয়, আর প্রশ্নবোধক কেমন করে করতে হয়, সেটা আমরা শুনে নিচ্ছি। আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। প্রথম বাক্যে বলা হচ্ছে, ইউ আর ওয়াচিং, তুমি দেখতেছো, মাই ভিডিও ক্লাস, আমার এই ভিডিও ক্লাস, বা তোমরা দেখতেছো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা চলো তবুও মুখে মুখে একবার বলিনি। ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যামিজার থাকে, তাহলে ইউ এর জন্য আর আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি আছে, তারপরে অবজেক্ট আছে। এই বাক্যকে নাবোধক করা খুবই সহজ। এখানে কোনো ডু ডাজ ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ ডু ডাজ শুধু প্রেজেন্ট ইনডিফিনিটেই ব্যবহৃত হবে। এখানে শুধু কি করতে হবে জানো? শুধু আর এর পর একটা নট বসিয়ে দিলেই হবে। তাহলে হয়ে গেল নাবোধক, ইউ আর নট ওয়াচিং মাই ভিডিও ক্লাস, তোমরা আমার ভিডিও ক্লাস দেখতেছো না। কথাটা যদিও ঠিক না, বাক্যটা চেঞ্জ করে দেখালাম এই আর কি, তাই না? তাহলে তুমি বা তোমরা আমার ভিডিও ক্লাস দেখতেছো না। দেখো, নাবোধক বাক্যটা ছিল ইউ আর ওয়াচিং মাই ভিডিও ক্লাস, নাবোধক বাক্য হয়ে গেল ইউ আর নট ওয়াচিং মাই ভিডিও ক্লাস। শুধু আর অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। প্রশ্নবোধক করতে চাও, এটাও খুব সহজ। শুধু এই আরটাকে সাবজেক্টের আগে দিয়ে দিতে হবে। যেমন দেখো, বলা হচ্ছে দে আর রানিং ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে দৌড়াচ্ছে। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে প্রশ্নবোধক করার জন্য কি করতে হবে? দেখো, এই যে আরটা আছে না, এই যে দেখতে পাচ্ছ, এই যে আর, হ্যাঁ, আমার দিকে দেখতে হবে না, এই যে এখানে দেখো আর দেখতে পাচ্ছ, এই আরটাকে শুধু দে এর আগে বসালেই হবে। এই যে নিচে দেখতেই পাচ্ছ, আর দে রানিং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠের মধ্যে দৌড়াচ্ছে? প্রশ্ন হয়ে গেল। একটা ছোট্ট জিনিস খেয়াল করো, এই দে প্রথম বাক্যে, বি নাম্বার বাক্যে, এখানে দেখো দে টিটা ছিল বড় হাতের, কারণ এটা দিয়ে বাক্য শুরু হয়েছিল, তাই না? বাক্যের শুরুতে যে শব্দ থাকবে তার প্রথম বর্ণটা বড় হাতের হবে না? হ্যাঁ, তো এই জন্য দেটা টিটা বড় হাতের ছিল। কিন্তু এখন যেহেতু আর বাক্যের শুরুতে চলে আসলো প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য, তাই জন্য আর এর এটা বড় হাতের হয়ে গেল, আর দের টিটা ছোট হাতের হয়ে গেল। আমি জানি তোমরা এটা জানো, তবুও দু একজন ভুল করে মাঝে মধ্যে। আমাকে তো সবাইকেই শেখাতে হবে, তাই না? তার জন্য এটা বলে দিলাম। হ্যাঁ, আশা করছি কেউ এই ভুলটা করবে না। তাহলে প্রশ্নবোধক করার জন্য কি করতে হবে? শুধু অ্যামিজারটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই হয়ে গেল। বাক্যটা আবার বলি,
দে আর রানিং ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়াচ্ছে, প্রশ্নবোধক করলে হয়ে গেল। আর দে রানিং ইন দ্য ফিল্ড, তারা কি মাঠে দৌড়াচ্ছে? যে এখন যাকে প্রশ্ন করা হলো সে এখন উত্তর দেবে, বলবে হ্যাঁ দৌড়াচ্ছে, তাই না? আরেকটা বাক্য আসি, শি ইজ কুকিং রাইস, সে বা তিনি রান্না করছেন রাইস, ভাত। নাবোধক করতে হবে, খুবই সহজ। কি করতে হবে? শি ইজ নট কুকিং রাইস, শুধু ইজের পরে নট বসালে হয়ে যাচ্ছে। আবার একটা বাক্য দেখি, আই অ্যাম প্লেয়িং ফুটবল নাও, আমি এখন ফুটবল খেলছি। দেখো তো কথা, আমি কি এখন ফুটবল খেলছি? আমি তো এখন তোমাদের পড়াচ্ছি, তাই না? আচ্ছা যাই হোক, প্রশ্নবোধক তো করতে পারবে সবাই। দেখা যাচ্ছে নিচে কি বলতে হবে, শুধু অ্যামটাকে আয়ের আগে নিয়ে আসতে হবে। অ্যাম আই প্লেয়িং ফুটবল নাও, আমি কি এখন ফুটবল খেলছি? এই বাক্যগুলো কিন্তু আমরা সাধারণভাবে প্রশ্নবোধক বানাচ্ছি। সত্যি সত্যি ইন্টারোগেটিভ বাক্য যখন আমরা পরে বানাবো অন্য কাউকে প্রশ্ন করার জন্য, তখন আরও কিছু নতুন নতুন নিয়ম আমরা পরবর্তীতে শিখতে পারবো। এটাও সত্যি সত্যি, তবে এখানে নিজেকেই নিজে প্রশ্ন করা বোঝাচ্ছে, তাই না? কেমন হয়ে যাচ্ছে একটু। আশা করি তোমরা এটা পারবে, বুঝতে পেরেছো? চলো তাহলে এবার আমরা সামনের দিকে যাই। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন করে নাবোধক করতে হয় আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন করে প্রশ্নবোধক করতে হয় সেটা আমরা জেনে নিই। এটাও খুব সহজ। যেমন দেখো, প্রথম বাক্যে বলা হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট মিলিয়ে নিয়ে আগে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ আছে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্টের তো সাবজেক্টের পরে হ্যাভ থাকে, তারপরে ইটেন, ইটেন পাস্ট পার্টিসিপল আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিলে গেল, পরে অবজেক্টও আছে। এই বাক্যটাকে নাবোধক করার জন্য কি করতে হবে জানো? শুধু হ্যাভের পরে নট দিলে হয়ে যাবে। এই দেখো নিচে দিয়েই রেখেছি। তাহলে বলতে হবে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। হ্যাঁ, যে বলতেছে বলছে আমি ভাত খাইনি, তাহলে নাবোধক হয়ে গেল। এবার দ্বিতীয় বাক্যে দেখো বলা হচ্ছে দে হ্যাভ টেকেন, তারা নিয়েছে বা খেয়েছে, দেয়ার লাঞ্চ, তাদের দুপুরের খাবার। এটাকে প্রশ্নবোধক করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট বাদ দিয়ে অন্য সব টেন্সই কিন্তু অনেক সহজ, শুধু দুইটা টেন্সে একটু আমাদের নতুন করে কিছু জানতে হয়, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরে আমরা জানবো পরের ক্লাসে পাস্ট ইনডিফিনিট। আর সব টেন্স একই রকম, যেই অক্সিলারি ভার্ব থাকে যে টেন্সে, সেই টেন্সে সে অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই হয়ে যায় ইন্টারোগেটিভ। যেমন দেখো দে হ্যাভ টেকেন, তারা খেয়েছে। শুধু কি করবো, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? দেখো এই যে হ্যাভ, তাই না? শুধু হ্যাভটা দে এর আগে আনলেই হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে হ্যাভ দে টেকেন, তারা কি খেয়েছে? দেয়ার লাঞ্চ, তাদের দুপুরের খাবার। হয়ে গেল। শি হ্যাজ গিভেন মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছে। এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট আছে, হ্যাজ আছে, পাস্ট পার্টিসিপল আছে, অবজেক্টও আছে। এটাকে নেগেটিভ করতে হবে, বলে দিয়েছি শেষে। তাহলে করি, তাহলে কোথায় নট বসাবো? শি হ্যাজ নট গিভেন, সে দেয়নি মি আমাকে, এ পেন, একটি কলম। নট কিন্তু তুমি অক্সিলারির পরে বসাবে, ঠিক আছে? আর কোনো বাক্যে যদি দুইটা অক্সিলারি হয় তখন কোথায় বসাবে? তখন প্রথম অক্সিলারির পরে নট বসাবে, ঠিক আছে? তাহলে শি হ্যাজ নট গিভেন মি আ পেন। আর ইন্টারোগেটিভ করলে পরের বাক্য দেখো খুব সহজ, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। প্রশ্নবোধক বাক্য করলে হবে হ্যাজটাকে হির আগে বসাতে হবে, তাহলে হয়ে যাচ্ছে হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে। হয়ে গেল ইন্টারোগেটিভ, তাই না? তাহলে তোমরা আশা করা যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সকেও নাবোধকও করতে পারবে, ইন্টারোগেটিভও করতে পারবে। এখানে আরও কিছু আছে, নাবোধকও করা যাবে, ইন্টারোগেটিভ একই সাথে করা যাবে, সেটা আমরা পরে জানবো। হ্যাঁ, এবার আমরা তার পরের টেন্সে চলে আসছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে টেন্সের স্ট্রাকচারটাও চলো একবার মনে মনে বলে নিই, জোরে জোরেই বলে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে এই টেন্সে ফর বা সিন্স ব্যবহৃত হতে পারে, আমরা গত লেসনে দেখেছি। তাহলে বাক্যটার অর্থ করে নিই, আই হ্যাভ বিন প্লেয়িং, আমি খেলতেছি, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। কি বলা হলো? আমি 2 ঘন্টা ধরে খেলতেছি। আচ্ছা, এটা কোন টেন্স বললাম বলো তো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের কয়টা অক্সিলারি ভার্ব আছে জানো? 2টা। এই যে আই হলো সাবজেক্ট, হ্যাভটাও একটা অক্সিলারি ভার্ব, বিনটাও অক্সিলারি ভার্ব, তারপরে প্লে হচ্ছে মূল ভার্ব যার সাথে আইএনজি যুক্ত করা আছে। হ্যাঁ, তাহলে এই বাক্যে আমরা নট বসাবো কোথায়? সবসময় মনে রাখবে নট বসবে একটা অক্সিলারির পরে, অর্থাৎ আই হ্যাভ নট বিন বলবো, আই হ্যাভ বিন নট এরকম বলবো না, ঠিক আছে? তো দেখো আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খেলতেছি না, আমি পড়তেছি বা আমি অন্য কিছু করতেছি, তাই না?
তারপরে বাক্য আসো, শি হ্যাজ বিন সিউইং, তিনি সেলাই করতেছেন, সিন্স মর্নিং, সকাল থেকে। এটাকে কি করতে বলছি জানো? ইন্টারোগেটিভ, ছোট করে লিখছি ইন্টার, এটুকু লিখছি ইন্টারোগেটিভ, বাকিটুকু বুঝে নিতে হবে, ফোঁটা দিয়েছি এই জন্য। দেখো ইন্টারোগেটিভ করলে কি হবে, দুইটা অক্সিলারি আছে না, হ্যাজ আর বিন, শুধু একটা অক্সিলারিকে সাবজেক্টের শুরুতে নিয়ে যেতে হবে। হ্যাজ বিন দুটাই কিন্তু শুরুতে নিয়ে যাবা না, ঠিক আছে? কোনটা নিবা? শুধু হ্যাজটাকে সাবজেক্টের আগে নিয়ে যাবা, আর বিনটা সাবজেক্টের পরেই থাকবে, সবসময় এটা মনে রাখবে। তাহলে হয়ে গেল কি, হ্যাজ শি বিন সিউইং সিন্স মর্নিং, তিনি কি সকাল থেকে সেলাই করতেছেন, হয়ে গেল। তারপরের বাক্য, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং, লোকটি কাজ করতেছে। নেগেটিভ করতে বলা হয়েছে, খুব সহজ, আমরা পারবো। দ্য ম্যান হ্যাজ নট বিন ওয়ার্কিং, লোকটি কাজ করতেছে না, তাই না? হ্যাজের পরে নট বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আরেকটা বাক্য আমরা ইন্টারোগেটিভ করে নিই, হি হ্যাজ বিন সিঙ্গিং, সে গান গাইতেছে, গাইতেই আছে আর কি। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে, হ্যাজ বিন আছে, শুধু হ্যাজটা সাবজেক্টের আগে চলে যাবে, হ্যাজ হি বিন সিঙ্গিং, সে কি গান গাইতেছে। তাহলে আমরা এই টেন্সগুলোকে কিভাবে নাবোধক করতে হয়, কিভাবে প্রশ্নবোধক করতে হয়, সেগুলো আমরা জেনে গেলাম। বিষয়গুলো তোমাদের কাছে অনেকের হয়তো আগে থেকে জানা আছে, অনেকের কাছে সহজ মনে হবে, তারপরে একটু প্র্যাকটিস করতে ক্ষতি কি, তাই না? প্র্যাকটিসগুলো আমরা করে নিলাম, তোমরা বই খুলেও আরও প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং এইগুলোই বারবার পড়বে। আজকের হোমওয়ার্ক খুব সহজ সহজ হোমওয়ার্ক দিয়েছে আজকে। তারপরেও যারা হোমওয়ার্কটা বুঝছো না তাদের জন্য একটু বুঝিয়ে দিই। দেখো বলা হলো, রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তো আমরা লিখেছি গত লেসনে। আজ আমরা লিখব নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করলে কিভাবে করতে হবে। ওই যে শুরুতেই বলে দিলাম, তারপরে এখন আরও বলে দিচ্ছি সহজ করে, তোমরা শুধু একটু লিখবে, আমি সব বলেই দিলাম, তাই না? প্রথমে নেগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতেই থাকবে সাবজেক্ট, তারপরে ডু নট বা ডাজ নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট এক্সটেনশন থাকবে। আর ইন্টারোগেটিভ করলে, প্রেজেন্ট ইনডিফিনিটে ইন্টারোগেটিভ করলে শুরুতেই থাকবে ডু বা ডাজ, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বলতে পারি বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তবে যদি এম ইজ আর দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা তো অনেক সহজ, তাই না? শুধু এম নট, ইজ নট, আর নট করলেই হয়, আর এম ইজ আরকে সাবজেক্টের আগে নিয়ে আসলেই হয়, তাই না? বাকি টেন্সগুলো তোমরা আশা করি বুঝে গেছো, ওটা আর হোমওয়ার্কে দিচ্ছি না, প্র্যাকটিস করলেই হবে। আরেকটা জিনিস তোমাদের হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে হুইচ অক্সিলারি ভার্বস আর ইউজড ইন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তো আমরা জানি চারটা আছে, এই চারটা প্রেজেন্ট টেন্সের কোন প্রেজেন্ট টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সেটা তোমাদের লিখতে হবে। মানে নাবোধক করার জন্য আর প্রশ্নবোধক করার জন্যই তো অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পারফেক্টে, সবগুলোতে, তাই না? তবে এটা তোমরা জেনে গেছো যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ ব্যবহৃত করা হচ্ছে, আর অন্য টেন্সগুলোতে তো টেন্সের শুরুতেই তো অক্সিলারি ভার্ব থাকছে। কেমন করে লিখবে জানো? লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয় অ্যাম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টে ব্যবহৃত হয় হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় হ্যাভ বিন বা হ্যাজ বিন। এত সহজ হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? আশা করি এই হোমওয়ার্কটা তোমরা অনেক সুন্দর করে করতে পারবে। সুস্থ থাকো, নিরাপদ থাকো, অনেক অনেক ভালো থাকো। পরে ক্লাস করা তোমাদের অগ্রিম আমন্ত্রণ থাকলো। পরে ক্লাসে আমরা পাস্ট নিয়ে জানবো অনেক কিছু। টিল দেন, স্টে হোম, স্টে সেফ, ইটস টাইম টু সে গুড বাই।